স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যেই ভারতের সেনাপ্রধান জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে স্বাভাবিক হবে ঢাকা দিল্লি সম্পর্ক। বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান যখন এই বক্তব্য রাখলেন, ওই দিন সকালেও সাতক্ষীরার ভোমরা সীমান্তে ফাঁকা গুলি ছুড়েছে বিএসএফ। শুধু তাই নয়, সীমান্তে অস্থিরতার মধ্যে বাংলাদেশের উপ হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে লক্ষ্মীদারি সীমান্তে ধান চাষে বিএসএফ বাধা দেয়ায় এলাকায় জোরদার করা হয়েছে টহল। ঘটনার শুরু চাঁপাইনবাবগঞ্জের নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে। তারপর সপ্তাহ জুড়েই চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা ও ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে একের পর এক নানা ঘটনাকে কেন্দ্র করে বিজিবি আর বিএসএফ এর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা ছড়ায় সীমান্তের জনপদেও। উদ্ভূত পরিস্থিতি সমাধানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে সংকট সমাধান হয়নি, বরং নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে সাতক্ষীরা সীমান্তে। শূন্যরেখায় যে জমি ৩০ বছর ধরে চাষাবাদ করছে বাংলাদেশি চাষিরা, তাদের বাধা দেওয়া হচ্ছে জমি চাষে। কেবল তাই নয়, সীমান্তে চলছে ফাঁকা গুলিও। গোজাডাঙ্গা ভোমরা সীমান্তে, যেটাকে আমরা সীমান্ত পিলার ৩ বলি, ৩-এর পাশে একটি জায়গায় উভয় দেশের চাষিরা চাষাবাদ করে থাকেন। এই ১০ গজের মতো একটা জায়গা নিয়ে সন্ধির উদ্বেগ হলে আমরা সেখানে গতকালকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৫ তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। সীমান্তে এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। দুদেশের সম্পর্ক আরো তিক্ত হচ্ছে কিনা এমন প্রশ্ন যখন ঘুরছে, তখন সোমবার দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে ভারতের সেনাপ্রধান জানালেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। কৌশলগত কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক আছে, তবে সার্বিক সম্পর্ক ঠিক হতে প্রয়োজন নির্বাচিত সরকার। বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে, আমরা প্রতিবেশী, একসাথেই থাকতে হবে আমাদের। এটা দুই পক্ষকেই বুঝতে হবে। কোন ধরনের বিদ্বেষ আমাদের দুপক্ষের জন্যই ক্ষতিকর। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তিনি যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত ২৪ নভেম্বরেও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। তারা সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন, এখনো সেই যোগাযোগ অব্যাহত আছে বলে জানান ভারতের সেনাপ্রধান। নাজরিন মুন্নি, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করেছিল। তার নতজানু নীতির কারণে আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে দেশটি। এজন্য পরিস্থিতি জটিল হয়েছে। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে ভারতের সাথে শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করেন রুহুল কবির রিজভী। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। এদিকে মিরপুরে এক কর্মী সভায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জনগণ দ্রুত সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ তো স্বৈরাচার, ওরাই তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পুনর্গঠন করা। এ সময় আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন দুর্নীতির সমালোচনা করেন বিএনপির এই নেতা। ফারহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।
2006 সালে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা থেকে 2024 পর্যন্ত সব হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মাদারীপুরে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সব খুনের মাস্টারমাইন্ড হচ্ছে শেখ হাসিনা। লগি বৈঠার হত্যা দিয়ে 24 5 আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনা। উনি পালিয়ে চলে গেছেন, কোথায় গেছেন? যেখানকার মান সেখানেই চলে গেছে। যুক্তরাজ্যে দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক অবশেষে আসামি হলেন বাংলাদেশের দুর্নীতি মামলায়। সোমবার টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনা, ভাই ববি এবং বোন আজমিনা সহ রাজুকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করে পৃথক 3টি মামলা করেছে দুদক। এটি ব্রিটিশ কোন মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা প্রথম দুর্নীতি মামলা। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট লেবার পার্টির এই সদস্য, যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী। সোমবার শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে 3টি মামলা করেছে সংস্থাটি। আর 3 মামলাতেই আসামি করা হয়েছে টিউলিপকে। আর একটি করে মামলায় আসামি হয়েছেন টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিককে। 3 মামলায় শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, শেখ রেহানা, ববি এবং আজমিনা রাজুকের পূর্বাচলে অতি মূল্যবান কূটনীতিক এলাকায় 2022 সালে 10 কাঠা করে 30 কাঠা প্লট নেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকালে শুধু তিনি নন, আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়ও এখানে অন্তর্ভুক্ত হবে। টিউলিপ সিদ্দিক প্লট না নিয়ে কেন আসামি হলেন, এমন প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান, টিউলিপ তার বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে রবিবার শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মিলেছে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার যে অভিযোগ করেছেন প্রসিকিউটররা, তা প্রত্যাখ্যান করেছেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মিলেছে গুমের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বলেন, প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। তদন্তের জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে এসব তথ্য পাঠানো হবে বলেও জানানো হয়। আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। অবশ্য চিফ প্রসিকিউটরের ব্রিফিং এর ঘণ্টাখানেক আগে কয়েকজন প্রসিকিউটর জানান, তদন্তের তথ্য পেতে অসহযোগিতা পাচ্ছেন তারা। আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালালিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চেয়েছি। আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম। শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না, এভিডেন্স কিলিং এর কিন্তু একটা পর্যায় এখানে আছে, সেটা আলাদা একটা উপন্যাস। যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি ইনস্ট্যান্ট একটা মানসিক কারণে বা আদেশপ্রাপ্ত হয়ে আমি এই হত্যাযজ্ঞ চালালাম, তা না। এই হত্যাযজ্ঞের সাথে মানবতা বিরোধী যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য
মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল। তবে প্রসিকিউটরদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে চিফ প্রসিকিউটর জানান, তথ্য পাওয়ার প্রক্রিয়া চলমান, পরবর্তীতে এ নিয়ে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও হইতে পারে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কোনটি ব্যক্তি মালিকানাধীন জমি বা কোনটি বনের, যেন এসবের কিছুই দেখার বিষয় নয় গাজীপুরের সংরক্ষিত ভাওয়াল বনভূমির ভেতরে গড়ে ওঠা ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার। অভিযোগ রয়েছে বিস্তর বনভূমির পাশাপাশি স্থানীয়দেরও জমি জবরদখল করেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে পরিচিত প্রতিষ্ঠানটি। এমনকি উচ্ছেদ অভিযান এড়াতে আদালতে ভুয়া তথ্য দিয়ে স্থগিতাদেশ নেয়ার অভিযোগও রয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ বলছে, বিচারিক প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। আমার ছেলে ফেলে আমরা নিজেরাই জমির বাদ কেটে শেষ হয়েছি, আর আজকে জমিন নাই, উঠছে এই জমিনের সুগার থেকে আরো চিন্তা ভাবনা আছি। ৮০ বছরের আব্দুল মজিদের এই আর্তনাদ নিজের বেদখল হওয়া পৈতৃক জমির জন্য। 18 ভাই জমিন 9-10 কোটি টাকার মাল ওখানে বর্তমান পাইছি মাত্র 18 লাখ টাকাতে কম। মূল্য হইলে আবার এখান ভিতরে খাবার থেকে কিছু। জমির শোক নিয়েই মারা গেছেন ফারুক মিয়ার বাবা, মা এবং ভাই। শোকে পড়ে আমার বাবা মারা গেছে, ভাইও মারা গেছে, আমাদের পরিবার একবার ধ্বংস হয়ে গেছে। এইটাই জমি ছিল আমার 12টা মালা দেওয়ার পরে আমার আব্বা তো একবার অসহায়। মাজেদা বেগমের 1 বিঘা জমি বেদখল হলেও হাতে পাননি 1 টাকাও। 1 বিঘা জায়গা আছে ওই বাওয়াল রিসোর্টের ভিতরে, আমরা কোনো টাকা পয়সা পাইনি, না জানে বানায় ফেলছে, এরকম অনেকের জমি নিছে। নিজেদের ভিটেবাড়ি বেদখল হওয়া এই বিষাদের গল্প গাজীপুরের ভাওয়াল সংরক্ষিত বনভূমির ভেতরে গড়ে ওঠা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে পরিচিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাকে ঘিরে। আমাদের হইছে 1 একর 40 শতাংশ, বীর মুক্তিযোদ্ধা একটা সিরাজুল হক, তাদের হইছে 1 একর মানে 3 বিঘা সম্পত্তি ভাওয়াল রিসোর্টে মানে জবরদখল করে নিছি। 60 থেকে 70 লাখ টাকা বিঘা এই মেইন রোডের উপরে, আমাদের 1 টাকাও দিছে না। এই দিনে দেখলাম ধান, সকালে দান্ডি কাটা, এটার ভিতরে বালু ভালো না। জবরদখলের ভয়ে এখনো আতঙ্কিত এলাকাবাসী, তবে ক্ষুব্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর সাহসও দেখছেন অনেকে। এর মধ্যে যদি কেউ জোরপূর্বকভাবে আত্মঘাত করতে চায়, তাহলে তো আর পাচ্ছাইতে যখন দেওয়ার লোকে ভিড় টেকবো, তখন তো আর ছাড় দিব না। ওষুধ নিতে হইব, আমরা তো জমি বিক্রি করতাম না। অভিযোগ রয়েছে ব্যক্তি মালিকানার পাশাপাশি এই প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে নিয়েছে প্রায় 7 একর বন। বহুবার চেষ্টা করেও যা উদ্ধার করতে পারেনি বন বিভাগ বা জেলা প্রশাসন, যেখানে বানানো হয়েছে সুইমিং পুল এবং হেলিপ্যাড সহ নানা কিছু। ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার মালিকানার একটি বড় অংশ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের। মালিকানায় রয়েছে পার্টেক্স গ্রুপও। স্থানীয়রা বলছেন, জবরদখল হলেও বেনজিরের ভয়ে কেউ বাধা দিতে পারেননি। না বিক্রি করলে নিয়ে যাবো এমনি, তারা ওই যে ইয়া ছিল তখন বেনজির হয়তো ক্ষমতা বন্ধ। একটা বাহিনী বাড়ির লোক আপনার বাড়ি করতেছে, তা করে জমিন রেস্ট্রি করে দিতাম। কি লাগে জমিন রেস্ট্রি করতাম, আমরা যা খুশি তা ওই। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 28শে মে রিসোর্টের উচ্ছেদের ওপর দেয়া নিষেধাজ্ঞা খারিজ করে দেয় টঙ্গী সহকারী জজ আদালত। এরপর জেলা প্রশাসন প্রস্তুতি নেয় উচ্ছেদের, কিন্তু এর 2 দিন পর 30শে মে একই আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে। ফলে আইনিভাবে বাধা পড়ে যায় উচ্ছেদ অভিযান। অভিযোগ রয়েছে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে স্থগিতাদেশ নেওয়া হয়েছে। সিএসএ যদিও উল্লেখ করেছে ওরা বনের জায়গা, কিন্তু আরজির ভিতরে ওনরা এই বিষয়ে কিছু বলেননি। তো আমরা এটা খোঁজ খবর নিয়েছি, তারা বনের জায়গাকে নিজেদের দেখিয়েছেন। তো এটা অবশ্যই আইনের চোখে অপরাধ। আশা করি কোর্ট থেকে আমরা এটা সঠিক বিচার পাবো। বনের জায়গা আছে, এটা কিছু জবরদখল আছে, এটা জানি আর কি, নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে আর কি আদালত। এখন এটার জন্য আমরা আবেদন করছি। এত সব অভিযোগ থাকলেও বারবার নানাভাবে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষের। ওইখানে একজন ম্যানেজার আছে, ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওনার সাথে কথা বলি। আমাদের অ্যাডমিন অথবা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। যেগুলো দেখে আমি তার নাম্বার আপনাকে দিচ্ছি, একটু কথা বলবো, একটু ওনার সাথে কথা বলে নিয়ে। গাজীপুর জেলা প্রশাসন বলছে, বিচারিক প্রক্রিয়া শেষ হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যখন একটা বিষয়কে কমপ্লিকেটেড করা হয় এইভাবে, মানে একটা দাগের সাথে আরেকটা দাগ মিলিয়ে ফেলা বা একটার বদলে আরেকটাকে উপস্থাপন করা, তো তখন সেই জায়গাগুলো কারেকশন করেই আমাদেরকে এগোতে হবে আর কি। এক বোনাফাইড একটা ডকুমেন্ট তৈরি করেই আমাদেরকে কোর্টে উপস্থাপন করতে হবে আর কি। তো এই বিষয়ে আমাদের কাজ চলছে। কঠোর অবস্থানের দাবি বন বিভাগেরও। প্রতিটি জবরদখলকারী বন বিভাগ বা সরকারের চোখে সমান, সুতরাং সবগুলোই উচ্ছেদ করা হবে। আমার ধারণা যে আপনারা হয়তো বা সেটা ফলাফল সামনে দেখতে পাবেন।
বন রক্ষায় ভাওয়াল রিসোর্ট উচ্ছেদ না হলে এমন অবৈধ দখলদাররা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি কর্মী কাজ করেন তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বছরের মে মাসের সময়সীমার মধ্যে দেশটিতে কাজে যোগ দিতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের সুযোগ নিশ্চিতেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান। জবাবে হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কারিগরি কমিটি বৈঠক করে সংকট সমাধানের চেষ্টা করছে। এ সময় 2025 সালের মধ্যেই রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস পেয়ে সচিবালয়ের সামনে থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। তবে আগামী বুধবার মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসন সহ 3 দফা দাবিতে রবিবার গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল দিনের ক্লান্তি নিয়েই দ্বিতীয় দিনে আবারও অনশন। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। চূড়ান্ত দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন ও শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আলোচনায় বসতে দেয়া হয় আলটিমেটাম। ইউজিসি এবং সেনা কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসার একটা ঘোষণা যদি না আসে, তাহলে আমরা 1:30টায় সচিবালয় পদযাত্রা করব। এরপর গণমাধ্যমের সামনে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে। ছাত্রছাত্রীদের অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। এরপরেও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ফটক খুলে পদযাত্রা করেন সচিবালয়ের অভিমুখে। তারা আমাদের দাবি মেনে নেক, আমরা উঠে যাব। দীর্ঘদিন ধরে তাদের কাছে আমরা দাবিটা রেখেও কোনো সমাধান পাইনি। আমাদের যে 3 দফা দাবি এটা না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরব না। পরে সন্ধ্যার পর দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প আগামী বুধবার সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হবে এমন চিঠি আসার খবরে অনশন প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি। আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলেও জানান তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লা মারা গেছেন। বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি। রবিবার মিরপুরের বুড়াপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। আহত হন দুই পক্ষের অন্তত 25 জন। জামায়াত কর্মী খোকন মোল্লার অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত, নিবেদন করেছে এক্সপো গ্রুপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত হন রাজবাড়ীর আব্দুল গনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে পরিবারটি। অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারেনি গনির বড় ছেলে। 2 সন্তানের ভরণ পোষণ আর পড়াশোনা নিয়ে অথই সাগরে পড়েছেন গনির স্ত্রী। 6 বছরের শিশু জান্নাত আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রাজবাড়ীর আব্দুল গনির মেয়ে। শিশুটি জানে না তার বাবা আর ফিরবে না কোনোদিন। বাবার জন্য অপেক্ষায় থাকা শিশুটি মাঝে মাঝে কেঁদে ওঠে।
পরিবারকে একটু ভালো রাখার জন্য রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার আব্দুল গনি কাজ নেন ঢাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই কর্মস্থল গুলশানের 6 জন হোটেলে যাওয়ার পথে শাহজাদপুর এলাকায় সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন। হাসপাতাল নেয়ার আগেই থেমে যায় তার নিঃশ্বাস, সাথে থেমে যায় একটি পরিবারের স্বপ্ন। আব্দুল গনিকে হারিয়ে দিশেহারা পরিবার। এবার এসএসসি পাশ করলেও অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারেনি গনির বড় ছেলে আলামিন শেখ। বাবার কথা বলতে গিয়ে অসহায়ত্ব ফুটে উঠল তার কণ্ঠে, অসহায়ত্ব ফুটে উঠল গনির স্ত্রীর কথায়। ছেলে মেয়ে কিভাবে খাওয়াবো, মানুষ করব, ওদের কি ভবিষ্যৎ হবে, আমার নিজের ভবিষ্যৎ কি হবে আমি কিছুই জানি না। এখন সরকার থেকে যদি আমার সাহায্যের সুবিধা করে, আমার বাড়ি এসে দেখে। বাবা ছাড়া তো অসহায় লাগে, বাবার অভাব কি কেউ পূরণ করতে পারে? প্রতিদিন 2-3 বার করে ফোন দিয়ে খোঁজ খবর নিত, এখন সে নাম্বার থেকে আর একবারও কল আসে না। আন্দোলনের শহীদ ও আহতদের যেন দ্রুত সহায়তা দেয়া হয় সেই দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। হাজবেন্ডকে হারিয়ে ফেলেছেন, পরিবারটা একসময় সচ্ছল ছিল, এখন অসচ্ছল হয়ে গিয়েছে, অভাবনটন হয়ে গিয়েছে। আমরা চাই এটা দ্রুত, আমাদের যে দায়িত্বশীলরা আছেন এরা দ্রুত যেন এই কার্যক্রমটা সারে। রাজবাড়ীর শহীদ ও আহতদের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা করেছি, পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর তারা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকার আব্দুল গনির পরিবারের পাশে দাঁড়াবে, তার স্ত্রী সন্তান সুন্দর ভবিষ্যৎ পাবে, এই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শুক্রবারের মধ্যে শেষ হবে বেগম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা। রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী চিকিৎসা। এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার গণমাধ্যমের প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। টানা 6 দিন ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এখনও আগুন জ্বলছে 3টি এলাকায়। দাবানলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 24 জনের। একই সাথে নিখোঁজ রয়েছেন আরও 16 জন। অগ্নিঝড়ের এই তাণ্ডব চলছে শহরটির পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে। মৃত ও নিখোঁজের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে পলিসেড অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে এসেছে 13%। বাতাসের গতিবিধির কারণে দাবানলের তাণ্ডব আবারও বাড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া 36 ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমেরিকান ওয়েলনেস সেন্টার AWC ধানমন্ডির গ্রিন গার্ডেনে হয়ে গেল স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার। থিম ছিল প্রাকৃতিক উপায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ডায়েট ও লাইফস্টাইলে ফোকাস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর। মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালট্যান্ট প্রফেসর ডক্টর এম মুজিবুল হক। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ডায়েট ও লাইফস্টাইল পরিবর্তনে জোর দেন তিনি। ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ওসমান ইরশাদ ফয়েজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। পেশাগত জীবনে শীর্ষস্থানীয় বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে কৌশল প্রযুক্তি পরিচালন, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং এবং ফিনটেক নিয়ে কাজ করেছেন ওসমান ফয়েজ। সবশেষ এশিয়া FIITর সহ প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেন। পেয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতিও। পড়ালেখা করেন ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। 1993 সালে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।